37% শুল্ক আরোপের ফলে বাংলাদেশের রপ্তানি খাতে বড় ধাক্কা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানিতে অশনি সংকেত। ইরানের সাথে পরমাণু চুক্তির বিষয়ে ফ্রান্সের হুঁশিয়ারি। ফ্রান্সের হুমকিতে মাথা নত করবে না ইরান। গাজার পরিস্থিতি সংকটময়, ইসরায়েলের অভিযান জোরদার। তাইওয়ানের প্রেসিডেন্টকে পরজীবী বলে অভিহিত চীনের। তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া অব্যাহত। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নাজমা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 37% করা হয়েছে। নতুন করে উচ্চমাত্রার এই শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে অর্থনীতিবিদদের আশঙ্কা। বিস্তারিত রিপোর্টে। বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই উচ্চমাত্রার শুল্ক আরোপে বিপাকে পড়তে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে পোশাক খাত। কেন এমনটা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? নিজের দেশের অর্থনীতিকে চাঙ্গা করতেই কি শুধুমাত্র এই সিদ্ধান্ত নিয়েছে তার প্রশাসন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক নীতির আওতায় বিভিন্ন দেশের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন, যা অনেক দেশ বাণিজ্য যুদ্ধ হিসেবে অভিহিত করছে। এই নীতির আওতায় বাংলাদেশি পণ্যের শুল্ক বাড়িয়ে 37% করা হয়েছে, যা পূর্বে গড়ে ছিল 15%। 2 এপ্রিল হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প নতুন শুল্কের ঘোষণা দেন। তিনি এই দিনকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে অভিহিত করেন এবং বলেন, আজকের দিন যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘ প্রতীক্ষিত। এদিকে বাংলাদেশের প্রধান দুটি রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র, যেখানে মূলত তৈরি পোশাক রপ্তানি করা হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে বছরে প্রায় $8.4 বিলিয়ন পণ্য রপ্তানি হয়, যার বেশিরভাগই তৈরি পোশাক। নতুন শুল্ক হার কার্যকর হলে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে অর্থনীতিবিদরা। রপ্তানি বাজার ধরে রাখতে কূটনৈতিক পর্যায়ে আলোচনার প্রয়োজনীয়তাও উল্লেখ করেছেন তারা। পরমাণু চুক্তি না হলে ইরানের সাথে যুদ্ধ প্রায় অনিবার্য বলেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল ব্যারো। 2 এপ্রিল প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকের পর তিনি এই কথা বলেন। তবে ইরান এই হুমকিতে গুরুত্ব দিচ্ছে না। তারা বলছেন, কোনো হুমকি ইরানের মাথা নত করতে পারবে না। বিস্তারিত রিপোর্টে। পরমাণু চুক্তি না হলে ইরানের সাথে যুদ্ধ প্রায় অনিবার্য বলেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল ব্যারো। যুক্তরাষ্ট্রের পরে ফ্রান্সের এই হুঁশিয়ারি একটু নড়াতে পারেনি ইরানকে। নিজেদের সিদ্ধান্তে এখনও অনড় থেকে এগিয়ে যাচ্ছে দেশটি, কিন্তু প্রশ্ন থেকে যায়, একের পর এক দেশ কেন চড়াও হচ্ছে ইরানের উপর? ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যানুয়েল ব্যারো সতর্ক করেছেন, দ্রুত কোনো পরমাণু চুক্তি না হলে ইরানের সাথে যুদ্ধ প্রায় অনিবার্য হয়ে উঠবে। 2 এপ্রিল উচ্চ পর্যায়ে বৈঠকের পর ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, কূটনৈতিক সমাধানের সুযোগ সীমিত হয়ে আসছে। আমাদের হাতে আর মাত্র কয়েক মাস সময় রয়েছে। ব্যর্থ হলে সামরিক সংঘাত অনিবার্য হয়ে উঠবে। 2015 সালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, চীন ও রাশিয়া জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে একটি চুক্তি স্বাক্ষর করেছিল। তবে 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে সরিয়ে নেন এবং ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন, যার ফলে চুক্তিটি ভেঙে পড়ে। বর্তমানে ইউরোপীয় দেশগুলো ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রযুক্তিগত আলোচনা হয়েছে, তবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তবে ইরান এই হুমকিকে গুরুত্ব না দিয়ে বরং পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ঘোষণা করেছেন, মার্কিন কিংবা অন্য দেশের হুমকি কারোর কাছে মাথা নত করবে না তার দেশ, এবং যদি কোনো ঝামেলা হয় তা কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। গাজায় বড় পরিসরে সামরিক অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে গাজার বিশাল এলাকা দখল করে তা ইসরায়েলের নিরাপত্তা অঞ্চলে যুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। বলা হয়েছে, গাজাবাসী যেন দ্রুত নিজ এলাকা ছেড়ে চলে যায়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর এক বিবৃতিতে এসব কথা উঠে আসতেই উত্তেজনা চরমে পৌঁছেছে। বিস্তারিত রিপোর্টে। ইসরায়েলি বর্বরতা যেন থামছেই না। এবার তারা বিস্তৃত এলাকা দখলের সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। আর এতেই স্পষ্ট হয়ে উঠছে গাজার জন্য আরো ভয়াবহ দিন অপেক্ষা করছে। অথচ প্রায়শই শোনা যাচ্ছে যুদ্ধবিরতির কথা, কিন্তু তার নেই কোনো নিশ্চয়তা।
গাজার বিস্তৃত এলাকা দখলে সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ 2 এপ্রিল এ ঘোষণা দেন। সিএনএন-এর প্রতিবেদন অনুসারে কাটজ জানান, গাজার বিশাল অংশ দখল করে সেটিকে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চলের সঙ্গে সংযুক্ত করা হবে। তিনি বলেন, যুদ্ধ বন্ধের একমাত্র উপায় হল ফিলিস্তিনিকে নির্মূল করা এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করা। তবে ইসরায়েল কতটুকু এলাকা দখল করতে চায় সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য তিনি জানাননি। এদিকে গাজার অভ্যন্তরে একটি বাফার জোন স্থাপন করেছে ইসরায়েল। এছাড়া যুদ্ধের আগে উপত্যকার চারপাশের একটি এলাকা সম্প্রসারিত করা হয়েছে এবং গাজার কেন্দ্রস্থলে নেট জারিম করিডোর এবং বৃহৎ নিরাপত্তা অঞ্চল যুক্ত করা হয়েছে। এদিকে 2 মাসের শান্তি পর্ব শেষে ইসরায়েল নতুন করে গাজায় বিমান হামলা চালিয়েছে এবং স্থলবাহিনী মোতায়েন করেছে। মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রাখার প্রচেষ্টা কাতারি ও মিশরীয় মধ্যস্থকারীরা চালিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। চীনের সামরিক বাহিনী তাইওয়ানের চারপাশে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। সেনা, নৌবাহিনী এবং রকেট বাহিনীর অংশগ্রহণে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে, যা তাইওয়ানের স্বাধীনতার বিরুদ্ধে কঠোর সতর্কীকরণ এবং শক্তিশালী প্রতিরোধের অংশ হিসেবে উল্লেখ করেছে চীন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী চীনের এই মহড়া তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তেনের সাম্প্রতিক মন্তব্যের পরপরই শুরু হয়, যেখানে তিনি বেইজিংকে বিদেশি শত্রু বলে অভিহিত করেছেন। বিস্তারিত রিপোর্টে। চরম উত্তেজনায় পৌঁছেছে চীন তাইওয়ানের সম্পর্ক। একে অপরকে পাল্টা আক্রমণ, সেই সাথে কথার যুদ্ধ চলছেই। ধারণা করা হচ্ছে শীঘ্রই সামরিক মহড়ার পাশাপাশি দখলদারিত্বের ঘটনা ঘটতে পারে এই 2 দেশের মধ্যে। তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব উপকূলে 1 এপ্রিল বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে চীন। বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে সতর্কবার্তা দিতেই এই মহড়া চালানো হয়েছে। একই সময়ে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তেকে পরজীবী বলে অভিহিত করা হয়। চীনের এই মহড়ার জবাব দিতে তাইওয়ানের পক্ষ থেকেও পাল্টা যুদ্ধ জাহাজ পাঠানো হয়। সামরিক মহড়ায় চীন যুদ্ধ জাহাজ, বিমান বাহিনী ও স্থলবাহিনীকে সম্পৃক্ত করেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মহড়ার সময় চীনা শানডং এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ তাদের নজরদারির মধ্যে ছিল। পাল্টা প্রতিক্রিয়ায় তাইওয়ানও সামরিক বিমান ও জাহাজ মোতায়েন করে এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চীনের শানডং বিমানবাহী রণতরী গ্রুপ 31 মার্চ দ্বীপের প্রতিক্রিয়াশীল এলাকায় প্রবেশ করেছে। তারা চীনের সামরিক তৎপরতাকে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় সমস্যা হিসেবে অভিহিত করেছে। চীন তাইওয়ানকে তার নিজস্ব ভূখণ্ডের অংশ বলে মনে করে। অপরদিকে তাইওয়ানও নিজেকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে এবং তাদের ভবিষ্যৎ তাইওয়ানের জনগণের হাতেই থাকবে বলে জানিয়েছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।